হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম বুক ইনসাইটস বাংলার এক নতুন পর্বে। আজ আমরা আলোচনা করব দ্য সাইকোলজি অফ মানি বইয়ের ইনসাইটস নিয়ে, যেটি লিখেছেন মর্গেন হাউজেল। এই বইটা টাকা কামানোর কৌশল শেখায় না, বরং শেখায় কিভাবে টাকার ব্যাপারে ভাবা উচিত। আর প্রথম অধ্যায়েই এক দারুণ মেসেজ দিয়ে শুরু হয়েছে, নো ওয়ানস ক্রেজি, কেউ পাগল না। এখন তুমি ভাবতে পারো, সত্যি মানুষ তো কত আজব অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়। কিন্তু মর্গ্যান বলতে চাইছেন, মানুষ টাকা নিয়ে কখনোই পুরোপুরি যুক্তি বা তথ্যের ওপর ভিত্তি করে কাজ করে না, তারা করে নিজের জীবনের অভিজ্ঞতার ওপর ভরসা রেখে। চলো একটা উদাহরণ দিই বই থেকে। ধরো কেউ বড় হয়েছে গ্রেট ডিপ্রেশনের সময়, তখন ব্যাংক ফেল করেছিল, চাকরি হারিয়েছিল বহু মানুষ, পরিবারগুলো দিন গুজরান করত কষ্টে। তো এই মানুষটা হয়তো সারা জীবন প্রতিটি পয়সা জমিয়ে রাখবে, শেয়ার মার্কেট থেকে দূরে থাকবে আর অর্থনৈতিক ঝুঁকি নিতে ভয় পাবে। আবার ধরো কেউ ৯০-এর দশকে জন্মেছে, যখন বাজার বেশিরভাগ সময়ই চড়ছিল। সেই মানুষটা হয়তো আত্মবিশ্বাসের সঙ্গে ইনভেস্ট করবে, এমনকি কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসীও হয়ে পড়বে। একই দুনিয়া, একই বাজার, কিন্তু একেবারে আলাদা দৃষ্টিভঙ্গি। কেন? কারণ তাদের টাকার সঙ্গে অভিজ্ঞতা আলাদা, আর সেই অভিজ্ঞতাই গড়ে তোলে তাদের বিশ্বাস, কি সেফ, কি রিস্কি, কি স্মার্ট আর কি ক্রেজি বলে মনে হয়। তাই কারো সিদ্ধান্ত যদি তোমার কাছে অবাস্তব বা ভুল মনে হয়, ধরো কেউ ইনভেস্ট করছে না বা খরচ করছে অনেক বেশি, সেটাও তাদের জীবন অভিজ্ঞতা অনুযায়ী পুরোপুরি যুক্তিসঙ্গত হতে পারে। মর্গেন হাউজেল আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দিচ্ছেন, প্রত্যেকেরই নিজের একটা মানি স্টোরি আছে, আর সেটা ঠিক বা ভুল নয়, সেটা কেবল তাদের নিজের। তাই অন্যের আর্থিক সিদ্ধান্তকে বিচার না করে বরং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করাই ভালো, কারণ টাকার ক্ষেত্রেও জীবনের মতোই প্রেক্ষাপটটাই আসল। এখন প্রথম অধ্যায়ের মূল বার্তাটা শোনো। তোমার টাকার অভিজ্ঞতা হয়তো পৃথিবীর ঘটনার মাত্র 0.00000001 ভাগ, কিন্তু সেটাই তোমার টাকার ব্যাপারে চিন্তার ৮০ ভাগ গঠন করে। চমৎকার না কথাটা? তাই কাউকে ক্রেজি বলার আগে ভাবো, সে হয়তো তার নিজের বাস্তবতার প্রতিক্রিয়া দিচ্ছে মাত্র। এই ছিল প্রথম অধ্যায়ের সারাংশ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বুক ইনসাইটস বাংলাতে, এমন আরও অসাধারণ বইয়ের গভীর আলোচনা পেতে। দেখা হবে পরের অধ্যায়ে। এবার চলুন ঢুকে পড়ি দ্বিতীয় অধ্যায়ে। এই অধ্যায়ের নাম লাক অ্যান্ড রিস্ক। আর বিশ্বাস করুন, এই অংশটা আপনার সাফল্য আর ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি একেবারে বদলে দেবে। চলুন শুরু করি একটা জোরালো সত্য দিয়ে। জীবনে সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় সাফল্য আসে ভাগ্য থেকে, আর ব্যর্থতা আসে ঝুঁকি থেকে। এমনকি আমরা সবকিছু ঠিকঠাক করলেও। মর্গান এখানে বিল গেটসের একটা গল্প বলেন, যিনি বিশ্বের অন্যতম ধনী আর সফল ব্যক্তি। কিন্তু জানেন কি, গেটস এমন এক হাই স্কুলে পড়েছিলেন যেটা ছিল সারা আমেরিকায় হাতে গোনা কয়েকটা স্কুলের মধ্যে একমাত্র যেখানে তখন কম্পিউটার ছিল। হাজার হাজার স্কুলের মধ্যে শুধু তার স্কুলেই ওই সুযোগ ছিল, আর সেটাই তাকে অনেক আগে এক দারুণ এগিয়ে রাখে। নিশ্চয়ই গেটস মেধাবী আর পরিশ্রমী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তিনি ছোটবেলায় কম্পিউটার না পেতেন, তাহলে কি তিনি আজকের বিল গেটস হতেন? কে জানে। এইখানেই ভাগ্য বা লাকের গুরুত্ব বোঝা যায়। ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিক পরিবেশে জন্মানো, এটাও অনেক বড় ফ্যাক্টর। কিন্তু মর্গান এখানে থেমে যান না। তিনি বলেন রিস্ক বা ঝুঁকির কথাও, যা হলো একই মুদ্রার উল্টো পিঠ। এবার শুনুন কেন্ট এভান্সের কথা, গেটসের খুব ঘনিষ্ঠ বন্ধু আর আরেকজন মেধাবী ছেলে। সেও হয়তো মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা হতে পারত যদি সব ঠিকঠাক চলত। কিন্তু দুঃখজনকভাবে স্কুলে পড়ার সময় এক পাহাড়ে চড়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এটা তার কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, ছিল নিছকই খারাপ সময়, বা যাকে মর্গান বলেন রিস্ক। তাহলে এই অধ্যায়ের মূল বার্তা কি? কাউকে খুব দ্রুত সফল বা ব্যর্থ বলার আগে একটু ভাবুন। অনেক সময় মানুষ শুধু ভাগ্যবান বলেই জিতে যায়,
আবার অনেক সময় মানুষ হারে শুধুমাত্র ঝুঁকির কারণে, যদিও তারা কিছুই ভুল করেনি। বইয়ের একটা অসাধারণ উদ্ধৃতি এখানে খুব মানানসই। নাথিং ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। মানে কোনো কিছুই যতটা ভালো বা যতটা খারাপ মনে হয় বাস্তবে তা নয়। এটা কিন্তু একেবারেই বলছে না যে পরিশ্রমের কোনো দাম নেই, অবশ্যই আছে। কিন্তু এই বার্তাটা আমাদের নম্রতা শেখায়, আমাদের নিজের আর অন্যের জীবনের টাইমিং, সুযোগ আর অনিশ্চয়তার ভূমিকা বুঝতে শেখায়। এই নম্রতা আমাদের করে তোলে আরও সহানুভূতিশীল, ভেবে দেখা মানুষ, আর জীবনের ওঠাপড়া নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আরও ব্যালেন্সড হয়। তাই পরের বার যখন কাউকে খুব সফল বা খুব কষ্টে দেখবেন, এক মুহূর্ত থামুন, একেবারে বিচার করে বসবেন না, ভাবুন লাক আর রিস্কের দৃষ্টিকোণ থেকে। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সারাংশ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, কারণ এই অসাধারণ বই থেকে আরও অনেক ইনসাইট আসছে খুব শিগগিরই। দেখা হবে পরের অধ্যায়ে। এবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 3-তে, আর বলতেই হবে এই অধ্যায়টা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। এর নাম নেভার এনাফ, আর এতে একটা খুব শক্তিশালী প্রশ্ন তোলা হয়েছে। কত টাকা হলে সেটা যথেষ্ট বলা যাবে? চলুন একটু ভেবে দেখি। আমরা যতই টাকা আয় করি বা সঞ্চয় করি না কেন, সব সময় কেউ না কেউ থাকবে আমাদের চেয়ে বেশি ধনী, বেশি সফল, বড় বাড়ি বা চকচকে গাড়ির মালিক। আর যদি আমরা বারবার তাদের সঙ্গে নিজেদের তুলনা করতে থাকি, তাহলে আমরা হয়তো সারা জীবন শুধু আরও বেশির পেছনে ছোটার মধ্যেই থাকব, কিন্তু কখনোই সত্যিকারের সন্তুষ্টি পাব না। মর্গান এখানে রাজাত গুপ্তার একটা গল্প বলেন, যিনি ভারতে দারিদ্র্যের মধ্যে জন্মেছিলেন, কিন্তু পরিশ্রম আর মেধায় বিলিয়নিয়ার হয়ে ওঠেন। তার ছিল সবকিছু, টাকা, ক্ষমতা, খ্যাতি, কিন্তু তারপরও তিনি ইনসাইডার ট্রেডিং কেলেঙ্কারিতে নিজের সবকিছু ঝুঁকির মুখে ফেললেন। কেন? শুধু আরেকটু বেশি পাওয়ার লোভে। যেখানে তার কাছে যা ছিল সেটাই ছিল যথেষ্ট, তবুও তিনি আরও চাইছিলেন। আরেকজন হলেন বার্নি ম্যাডফ, ইতিহাসের অন্যতম বড় ভারতীয় প্রতারণার ঘটনার মূল চরিত্র। তারও আসলে টাকার দরকার ছিল না, কিন্তু আরও চাই মানসিকতা তার জীবনটাই ধ্বংস করে দিল আর হাজার হাজার মানুষের ক্ষতি করল। তাহলে এখানে আসল ব্যাপারটা কি? মর্গান স্পষ্ট করে বলেন, সর্বশ্রেষ্ঠ আর্থিক দক্ষতা হল লক্ষ্যটা কোথায় থামাতে হবে সেটা জানা। মানে নিজেকে বলতে শেখা যে এটাই আমার জন্য যথেষ্ট। যদি বারবার লক্ষ্য বদলাতে থাকি, তাহলে যতই অর্জন করি না কেন আমার মনে হবে আমরা কিছুই পাইনি। বইয়ের একটা অসাধারণ উদ্ধৃতি এখানে খুব সুন্দরভাবে সবটা বোঝায়। There is no reason to risk what you have and need for what you don't have and don't need. অর্থাৎ যা আমাদের কাছে আছে আর যা দরকার সেটা ঝুঁকির মুখে ফেলে এমন কিছুর পেছনে ছোটা ঠিক না যেটা আমাদের নেই আর যার দরকারও নেই। একবার ভাবুন তো, আপনার মানসিক শান্তি, পরিবারের সঙ্গে সময় বা নিজের সুনাম, এসব কি শুধুমাত্র আর কিছু সংখ্যার জন্য ঝুঁকির মুখে ফেলা উচিত? না, কারণ টাকাই শেষ লক্ষ্য নয়। আসল লক্ষ্য হল স্বাধীনতা, নিরাপত্তা আর তৃপ্তি। মর্গান আমাদের আরও একটা কথা মনে করিয়ে দেন, আনন্দ আসে আরও থেকে নয়, আসে যথেষ্ট থেকে। তাই চ্যাপ্টার 3 এর মূল শিক্ষা হল কম্প্যারিজন বন্ধ করুন, কৃতজ্ঞ থাকুন, আর আপনার নিজের যথেষ্ট কোথায় সেটা বুঝুন। এটা মানে এই নয় যে আপনি অলস হয়ে যাবেন বা স্বপ্ন ছাড়বেন, বরং বোঝার চেষ্টা করুন কখন থামা উচিত আর যেটুকু অর্জন করেছেন সেটুকু উপভোগ করা উচিত। এই ছিল তৃতীয় অধ্যায়ের সারাংশ। যদি এই ইনসাইটগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, কারণ দি সাইকোলজি অফ মানি এবং আরো দারুণ সব বই থেকে আমরা নিয়ে আসছি অনেক কিছু। দেখা হবে পরের অধ্যায়ে। এবার আমরা চলে এলাম চ্যাপ্টার 4-এ। এই অধ্যায়ের নামটা শুনতে একটু ভারী লাগতে পারে, কনফাউন্ডিং কম্পাউন্ডিং, কিন্তু চিন্তার কিছু নেই। এই অধ্যায়টা আসলে পুরো বইয়ের সবচেয়ে সহজ আর সবচেয়ে শক্তিশালী আইডিয়াগুলোর একটা। চলুন সহজ করে বলি। আমরা সবাই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ব্যাপারে কিছু না কিছু জানি, তাই তো?
মানে আপনি টাকা আয় করলেন, তারপর সেই টাকা আবার আরও টাকা আয় করল। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে ছোট একটা পরিমাণ অনেক বড় হয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা প্রায় সবাই এই কম্পাউন্ডিংয়ের আসল শক্তিটাকে ঠিকমতো বোঝাই না, বিশেষ করে সময়ের দিক থেকে। মর্গান এখানে এক অসাধারণ উদাহরণ দেন লেজেন্ডারি ইনভেস্টর ওয়ারেন বাফেটের। ভাবুন তো, যদি আমি বলি বাফেটের ৮০ বিলিয়নেরও বেশি সম্পত্তি শুধু তার দক্ষতার জন্য নয়, বরং তার ধৈর্যের জন্য এসেছে। তিনি মাত্র ১০ বছর বয়সে ইনভেস্ট করা শুরু করেন, আর এখন ৯০-এর ওপর বয়সেও চালিয়ে যাচ্ছেন। মানে ৮০ বছরেরও বেশি সময় ধরে তার টাকা কম্পাউন্ড হচ্ছে। অনেকে ভাবে বাফেটের সাফল্য এসেছে তার কৌশল থেকে। মর্গান কিন্তু বলেন, আসল জাদু তার সময় দেওয়ার ক্ষমতায়। ধরুন, যদি বাফেট ইনভেস্টিং শুরু করতেন ৩০ বছর বয়সে আর অবসর নিতেন ৬০-এ, তাহলে একই স্কিল থাকা সত্ত্বেও তিনি এত ধনী হতেন না। তাহলে এখানে শেখার বিষয়টা কি? আইডিয়া: বড় ফলাফল সবসময় বড় কাজ থেকে আসে না, বরং ছোট ছোট কাজকে দীর্ঘ সময় ধরে নিয়মিতভাবে করার ফলেই আসে বড় পরিবর্তন। সমস্যাটা হলো, কম্পাউন্ডিং শুরুতে খুব ধীর, একটু বোলিং মনে হয়, তাড়াতাড়ি কিছু পাওয়া যায় না। আর এই জন্যই অনেকে শুরু করে কিন্তু মাঝপথেই হাল ছেড়ে দেয়। কিন্তু যারা ধরে রাখে, এমনকি তারা জিনিয়াসও নয় হলে, তারাই পরে গিয়ে অনেক এগিয়ে থাকে। এই অধ্যায়ের একটা প্রিয় উক্তি শোনাই আপনাকে। কোট: ভালো ইনভেস্টিং মানেই সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া নয়, বরং এমন রিটার্ন পাওয়া যা আপনি দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারবেন। আপনি ইনভেস্টিং করেন, শেখেন, ব্যবসা বানান বা কোনো অভ্যাস গড়ে তোলেন, আসল শক্তিটা হলো নিয়মিত থাকার মধ্যে। তাই চ্যাপ্টার ৪ থেকে মূল শিক্ষা হলো, শুধু দ্রুত বড় হওয়ার চেষ্টা করবেন না, বরং দীর্ঘ সময় ধরে বড় হওয়ার চেষ্টা করুন। সত্যিকারের জাদু ওখানেই লুকিয়ে আছে। এই ছিল আজকের চ্যাপ্টার ৪। যদি এই সিরিজ আপনার ভালো লাগছে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলাকে। দ্য সাইকোলজি অফ মানি বইয়ের আরও অসাধারণ পাঠ আমরা নিয়ে আসছি। চ্যাপ্টার ৫-এ আবার দেখা হবে। বুক ইনসাইটস বান্দা।